সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই অন্তর্বর্তীকালীন সরকার কোথা থেকে যেন কয়েকজন আজব আজব চিড়িয়া জোগাড় করেছেন। এইসব চিড়িয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিতর্কিত চিড়িয়া হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মহাজ্ঞানী, তার জ্ঞানের কোনো শেষ নেই। এই সরকারে তার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। সেই জ্ঞান নিয়ে তিনি মাঝে মাঝে এমন সব বয়ান ছাড়েন যা সমাজে দুর্গন্ধ ছড়ায়, সবাই নাক ছিটকায়। এর জন্য এই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নামই হয়ে গেছে ডাস্টবিন শফিক। তিনি এই নাম অর্জন করেছেন, কিন্তু তারপরেও ডাস্টবিন শফিকের মুখ বন্ধ থাকে না। প্রায়ই না বলতে গেলে প্রতিদিন তিনি এমন সব বয়ান ছাড়েন যা সমাজে দুর্গন্ধ ছড়াতেই থাকে। যেমন ছড়িয়েছে গতকাল এই ডাস্টবিন শফিক বলেছেন 15 মাসে প্রায় সব লক্ষ্য অর্জন করেছে অন্তর্বর্তী সরকার। সমাজের সকল স্তরের মানুষ যেখানে বলছে বাংলাদেশের ইতিহাসে এমন দুর্বল ও ব্যর্থ সরকার আসেনি, সেখানে ডাস্টবিন শফিক বলছে 15 মাসেই নাকি এই সরকার সব লক্ষ্য অর্জন করে ফেলেছে। তারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সরকার। তিনি এ ব্যাপারে আরো বলেন, ইতিহাসের এক আগ্রহী পাঠক হিসেবে আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এত কিছু অর্জন করতে পারেনি যতটা অন্তর্বর্তী সরকার এই 15 মাসে করেছে। হোয়াট এ জোক। যেখানে সাধারণ মানুষ থেকে রিকশাওয়ালা পর্যন্ত যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করছে, সেখানে এই সরকারকে সে সবচেয়ে সফল সরকার বলছে। এখানেই শেষ না, এই সরকার 15 মাসে কি কি লক্ষ্য অর্জন করেছে তার একটি বিশাল হিসাব তুলে ধরেছেন এই ডাস্টবিন শফিক। যেমন তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অদক্ষতার অভিযোগ নাকচ করে বলেছেন দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে। তাই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে, আইন শৃঙ্খলা একদম উন্নয়নে হয়ে গেছে, আমরা জান্নাতে বাস করছি। অনেকগুলো উত্তর দেওয়ার আছে, আমি বেশি উত্তর দিব না, আমি একটি উদাহরণ দিব, আর সেটি হচ্ছে আজকেই সংবাদ পত্রিকা তাদের শিরোনাম করেছে 10 মাসে সারা দেশে 3230টি হত্যাকাণ্ড। এই সরকারের 10 মাসে মানে শেষ 10 মাসে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে। প্রতিদিন গড়ে 10 জন করে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আর ছিনতাই, ডাকাতি, চুরি আর ধর্ষণের কথা তো বললামই না। সেই হিসাব দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই শুধু এটুকুই জানিয়ে রাখি। এরপর তিনি মব নিয়ে বলেছেন বিপ্লব পরবর্তী প্রতিশোধমূলক হামলা বন্ধ হয়েছে। বেশি দূর যেতে হবে না, এই সপ্তাহেই একজন নারীকে আওয়ামী লীগ সন্দেহে কিভাবে প্রকাশ্যে পিটিয়েছে সেটা আমরা চোখের সামনে দেখেছি। শুধু তাই না, যাকে পিটুনি দেওয়া হয়েছে তাকেই আবার হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে। এই হচ্ছে প্রতিশোধমূলক হামলা বন্ধের নমুনা। এরপর তিনি যুক্তরাষ্ট্রের সাথে করা শুল্ক চুক্তির সফলতা নিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করা হয়েছে কোনো লবিং ফার্ম ভাড়া না করেই। দেখুন, লবিং ফার্ম ভাড়া করেছেন কি করেননি তাতে কিচ্ছু যায় আসে না, যায় আসে আমার দেশের সুবিধার কথা। লবিং ফার্ম ভাড়া করলে যদি আমার দেশের সুবিধা হয় সেটাও যেমন ঠিক, না করেও যদি সুবিধা হয় সেটাও ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা যে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করেছেন সেই চুক্তিতে কি আছে আমরা জানি না। এতে আমাদের কতটুকু সুবিধা হয়েছে আর কতটুকু ক্ষতি তা আমরা কিভাবে বলবো? ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে করা এই গোপন চুক্তির কুফল আমরা দেখতে পাচ্ছি। আমাদের 20,000 কোটি টাকা খরচ করে বিমান কিনতে হবে, যা আমাদের কোনো দরকারই নেই। এছাড়াও বেশি দামে গম কিনতে হয়েছে, যার জন্য বাংলাদেশকে প্রতি বছর 400 কোটি টাকার উপরের লস গুনতে হবে। এই হচ্ছে শুল্ক চুক্তির সুবিধা। এরপরে জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেছেন জুলাই ঘোষণা একটি ঐতিহাসিক নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং জুলাই চার্টার এমন এক রাজনৈতিক সমঝোতা গড়ে তুলেছে যা আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন করতে পারে। তাই জুলাই সনদ সকল রাজনীতিকে একত্রিত করেছে, এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। আর এই জুলাই সনদের কারণে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যে ঐক্য ছিল তা এখন ভাঙনের পথে, নিঃশেষের পথে। বিভিন্ন মিডিয়া ও সংবাদপত্রই বলছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে অনিশ্চয়তা, ঐক্যের বদলে বাড়ছে রাজনৈতিক বিভাজন।
এই হচ্ছে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক ঐক্যের নমুনা। জুলাই সনদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশের জুলাই সনদ আর কখনোই বাস্তবায়ন হবে না। জুলাই সনদের মৃত্যু ঘটেছে এই রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে, আর এই বিভাজন তৈরি করেছে এই সরকার। যেখানে সবাই একমত হয়েছিল, যেখানে সবাই আগ্রহ ভরে এই জুলাই সনদকে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি ভেঙে পড়েছে শুধুমাত্র এই সরকার ও একটি পার্টির, কিংস পার্টির গোয়ার্তুমির কারণে। এখন এই সনদ আর কোনোদিন বাস্তবায়ন হবে না। এরপর তিনি বাংলাদেশের আদালত নিয়ে সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেছেন, সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, ফলে ভবিষ্যতে কোনো সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে জামিন বা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কঠিন হয়ে পড়বে। কোত্থেকে বানে সব? আরে আদালত পাড়ায় এখনো মবের ভয় কাটেনি। শুধু তাই না, এই বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন, বাংলাদেশে এখন কোনো ভয়ভীতি নেই এমনটা কেউ বলতে পারবে না। ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে, বাইরেও আছে। বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে, আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে। কোনো একটি গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ। সে বিচারপতি আর কোনো ভবিষ্যতে থাকবে না। এমন ভয়ের পরিবেশে কে ঠিকমতো রায় দেবে বলুন? রায় তো দূরের কথা, আদেশই বা কে দেবে? শুধু তাই না, আগে থেকে ঘোষণা দিয়ে আইনজীবীর ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে সেটি তো এখন আমাদের চোখের সামনে জলজলমান। আর হয়রানিমূলক বিচারের কথা বলছেন, আপনাকে জানিয়ে রাখি, মিথ্যা মামলাবাজদের দাপটে অসহায়দের কথা, এমন একটি শিরোনাম দিয়ে ডিডব্লিউ এই সরকারের আমলে হয়রানিমূলক মামলার বিশাল এক প্রতিবেদন তুলে ধরেছে। এই প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে সাধারণ মানুষকে এই সরকারের পুলিশ নিজে হয়রানিমূলক মামলা দিচ্ছে। আর রাজনৈতিক হয়রানির মামলার কথা তো নাই বললাম, সেটি কয়েক লক্ষ ছাড়িয়ে গেছে। আর তিনি বলছেন হয়রানিমূলক মামলা নাকি বন্ধ হয়েছে, বরং প্রতিদিন নতুন নতুন মামলা হচ্ছে। আরও ভয়ের ব্যাপার হচ্ছে যে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না, যারা অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হচ্ছে। এরপর তিনি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবার ব্যাপারে বলেছেন, বিশ্বের অন্যতম শীর্ষ বন্দর অপারেটর লালদিয়া টার্মিনাল চুক্তি স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের শিল্প রূপান্তরের ভিত্তি স্থাপন করেছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ইউরোপীয় বিনিয়োগ। লালদিয়া চুক্তি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, কারণ এই চুক্তি করা হয়েছে আদানির মতোই গোপন চুক্তি। সেখানে বাংলাদেশের কোথায় স্বার্থ রক্ষা হয়েছে তা আমরা এখনো জানি না। তাই বিশ্লেষকরা বলছে ভবিষ্যতে এই চুক্তি বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়াবে। শুধু তাই না, এই চুক্তি করেছে সরকার রেকর্ড মাত্র 13 দিনে। পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে আর কখনো বিদেশি চুক্তি স্বাক্ষরিত হয়নি, কিন্তু এই সরকার সেটি করে দেখিয়েছে। এটা হচ্ছে ইউনুস ম্যাজিক। কিন্তু কেন এত তাড়াহুড়ো? চুক্তি নিয়ে আরও বিচার বিশ্লেষণ করা যেত না? সাধারণ মানুষের বা রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া যেত না? বিশ্লেষকদের মতামত নেওয়া যেত না? কেন না হয়নি? শুধু তাই না, এই চুক্তি সেই দিন করা হয়েছে যেদিন শেখ হাসিনার বিচারে রায় দেওয়া হয়েছে। এই চুক্তি থেকে মানুষের নজর সরানোর জন্য এই সরকার বিভিন্ন ধরনের কৌশলের অবলম্বন নিয়েছে। এ থেকেই বোঝা যায় এই চুক্তিতে বিশাল ফাঁক রয়েছে। এরপরে তিনি বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে বলেছেন, ব্যাংকিং খাতের লুটপাট রোধ করা হয়েছে, টাকা স্থিতিশীল এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। খাদ্য মুদ্রাস্ফীতি 14% থেকে নেমে 7% হয়েছে। এখানে তার কথায় কিছুটা সত্যতা আছে। কিছুটা এই জন্য বলছি যে হ্যাঁ, আগের চেয়ে ব্যাংকিং খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে, কিন্তু এটি শেষ না। কারণ বিশেষজ্ঞদের মত হচ্ছে, যদি নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সাথে সমন্বয় না করা হয়, তাহলে এই যে আর্থিক খাতের সংস্কার, এটি কখনোই টেকসই হবে না। তার মানে সাময়িকভাবে এটি আমাদের স্বস্তি দিলেও ভবিষ্যতে এটি যে টেকসই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ সরকার সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এছাড়াও তিনি খাদ্য নিরাপত্তার কথা যে বলেছেন সেটি সম্পূর্ণ ভুয়া। কারণ এখন যেমন চলছে সেরকম চলতে থাকলে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের 1.5 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। এই হচ্ছে খাদ্য নিরাপত্তার অবস্থা। এছাড়াও তিনি বাংলাদেশের শিল্প সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, একসময় জাতীয় জীবনে অধিপত্যকারী বিএলএ চরমপন্থী রাজনৈতিক সংস্কৃতি নিষ্ক্রিয় করা হয়েছে এবং একটি সাংস্কৃতিক পুনর্জাগরণ এসেছে। এই দাবি সম্পূর্ণ ভুয়া। শিল্প সংস্কৃতির চর্চা নেই বললেই চলে। আরে চর্চা তো দূরে থাকুক, বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, গানের শিক্ষককে
চাকরি দেওয়া হবে না থেকে সরকার থেকে বলা হচ্ছে। আর তারা বলছে শিল্প সংস্কৃতির নবজাগরণ হয়েছে, এই হচ্ছে নবজাগরণের অবস্থা। এরপর তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বলেছেন, গত 16 মাসে একটিও সাজানো ক্রসফায়ার ঘটনার রিপোর্ট পাওয়া যায়নি। এটি ডাহা মিথ্যা কথা, বরং আসল সত্য হচ্ছে এই সরকারের আমলেও কমেনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এটি আমি বলছি না, মানবাধিকার সংস্থা অধিকার বলছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে গত 14 মাসে দেশে অন্তত 40টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এসেছে। এর মধ্যে 19 জনকে গুলি, 40 জনকে নির্যাতন এবং 7 জনকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই সরকারের আমলে 14 মাসে 40 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর তিনি বলছেন এই সময় নাকি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কত বড় মিথ্যুক। এরপরে তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে, তাই গণমাধ্যম স্বাধীন, এই আপনি জানেন। আরে এখন গণমাধ্যম যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে পরাধীন। কেউ যদি ভিন্নমত পোষণ করে তাহলে তাদের স্বৈরাচারের দোসরের ট্যাগ দিয়ে দেওয়া হয়, সাংবাদিকদের হুমকি দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর সে কে করে? আপনাদের সরকারের তৈরি কিংস পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ করে। আর এসব হুমকি ধামকির কারণে গণমাধ্যম ইতিমধ্যেই সেলফ সেন্সরশিপে চলে গেছে। কেউ কিচ্ছু বলতে পারে না। একটু ভিন্ন মত পোষণ করলে ধেয়ে আসে মব, দেওয়া হয় হুমকি, চলে যায় চাকরি। এই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আর তিনি বলছেন গণমাধ্যম স্বাধীন। এই সরকারের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার ইতিহাস ও ব্যর্থতার পাল্লা এত ভারী যে আমি যদি সারাদিন বলেও ভিডিও তৈরি করি তাও শেষ হবে না। আর তিনি বলছেন ইতিহাসের সবচেয়ে সফল সরকার নাকি ইউনূস সরকার। 14 মাসে তারা সব অর্জন করে ফেলেছেন। কথায় আছে বাঁশির চেয়ে কুঞ্চি বড়, সূর্যের চেয়ে বালি গরম। আর শফিক সাহেব ইউনূসের চেয়েও বড় বাটপার। যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনি কি মনে করেন? আপনি কি শফিকের মতো মনে করেন এই সরকার 14 মাসে সব অর্জন করে ফেলেছে? আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।